আসসালামু আলাইকুম, চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর Q2 2024 এর ডেটা অ্যানালাইসিস করব। শুরু করছি। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোনো স্টক বাই বা সেল করার জন্য কোনো ধরনের কোনো পরামর্শ দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো স্টক বাই বা সেল করবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। যাই হোক, আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসি। সো আমাদের আজকে যেই স্টকটার আমরা অ্যানালাইসিস করব, সো এই স্টকটার টিকার স্কয়ার ফার্মা এবং এর কোম্পানি নেম স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। আর এটি ঢাকা স্টক এক্সচেঞ্জে ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যাল সেক্টরের লিস্টেড একটি স্টক এবং এটি 1958 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি স্টক মার্কেটে এ ক্যাটাগরিতে লিস্টেড একটি স্টক। তো আমরা যদি এই স্টকটার শেয়ার হোল্ডিং প্যাটার্নসটা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এদের স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিংসে রয়েছে 42.91%, ইনস্টিটিউট হোল্ডিংসে রয়েছে 13.58% এবং ফরেন হোল্ডিংসে রয়েছে 15.48% এবং পাবলিক হোল্ডিংসে রয়েছে 28.03%। সো আমরা যদি এই স্টকটার ক্যাপিটাল মার্কেট মেট্রিক্স দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এদের ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 57.09% এবং এদের অথরাইজড ক্যাপ 1000 কোটি টাকা, পেইড আপ ক্যাপ 866 কোটি টাকা। আর বর্তমানে এদের মার্কেট ক্যাপ রয়েছে 19,147 কোটি টাকা। এদের মার্কেটে শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে 86.6 কোটি। আমরা যদি এই কোম্পানিটার বেসিক বিজনেস ম্যাট্রিক্স দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এদের এমপ্লয়িজ রয়েছে 12,453 জন, আনঅডিটেড পি 7.93 এবং অডিটেড পি 10.18। আর এদের বর্তমানে এনএভি বা নেট অ্যাসেট ভ্যালু রয়েছে 129.95 বা অলমোস্ট 130 টাকা পার শেয়ারে নেট অ্যাসেট ভ্যালু রয়েছে এবং এদের এনএভি টু প্রাইস রয়েছে 1.66x। দ্যাট মিনস এদের এনএভির 1.66x দামে বা 1.66 গুণ দামে তারা মার্কেটে ট্রেড হচ্ছে, যেখানে তাদের এনএভি 129.95 এবং তাদের কারেন্ট প্রাইস রয়েছে 216 টাকা। আমরা যদি এই স্টকটার 52 সপ্তাহে প্রাইস রেঞ্জটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বর্তমানে এই স্টকটা 52x এর প্রাইস রেঞ্জের মাঝামাঝি মতো একটা জায়গায় অবস্থান করতেছে বা মাঝামাঝির চেয়ে একটু নিচে অবস্থান করতেছে, যেখানে তার 52x এর লো প্রাইস 197.20 পয়সা এবং 52x এর হাই প্রাইস 249.80 পয়সা। আর এই স্টকটার গত বছর এপিএস ছিল 21 টাকা 41 পয়সা এবং এর বর্তমান পিই রয়েছে 7.93 আর এনএভি 129.95, এনএভি টু প্রাইস 1.7x বা 1.66x, যেটা অলরেডি একবার বলেছি। আর এই ভিডিওতে আমরা এই স্টকটার লাস্ট যে কোয়ার্টারটা ছিল ডিসেম্বর 2024, এই কোয়ার্টারের ডেটা অ্যানালাইসিস করব এবং এটা তার জন্য 2 নম্বর কোয়ার্টার। আর এই স্টকটার লাস্ট ইয়ার এন্ড হয়েছিল জুন 2024-এ। তো এরপর আমরা চলে যাব ব্যালেন্স শিটের ডেটাতে। সো ব্যালেন্স শিটের ডেটাতে আমরা তাদের টোটাল অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, টোটাল লায়াবিলিটিস, কারেন্ট লায়াবিলিটিস দেখতে পাচ্ছি। আর আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটার কারেন্ট রেশিও রয়েছে 5.1x। দ্যাট মিনস তার যে কারেন্ট লায়াবিলিটিস রয়েছে তার 5.1x বা 5.1 টাইমস তার কারেন্ট অ্যাসেট রয়েছে। সো বোঝা যাচ্ছে যে তার কারেন্ট লায়াবিলিটিস তার কারেন্ট অ্যাসেটস এর তুলনায় অনেক কম। এছাড়াও যদি আমরা টোটাল অ্যাসেটস এর গ্রাফটা দেখি বা ট্রেন্ডটা দেখি, সেক্ষেত্রে এখানে ডিসেম্বর 2024 পর্যন্ত ডেটা নেওয়া আছে, এটা অ্যানুয়ালাইজড ডেটা না। সো অ্যানুয়ালাইজড ডেটা আসলে সেখানে হয়তো অল্প কিছু বা কিছুটা বাড়তে পারে। আর আমরা যদি তাদের টোটাল লায়াবিলিটিস দেখি, টোটাল লায়াবিলিটিস দেখলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল লায়াবিলিটিস কিন্তু খুব বেশি বাড়ে নাই, যে পরিমাণ তার টোটাল অ্যাসেটস বেড়েছে। বাট এই বছরে আমরা এইখানে টোটাল লায়াবিলিটিস একটু বেশি দেখতে পাচ্ছি, যেটার কারণ কিন্তু তার ডিভিডেন্ড পেয়েবল। সো এইখানে যে ডিসেম্বর কোয়ার্টারে আমরা স্টকটার অ্যানালাইসিস করতেছি, সেই ডিসেম্বর কোয়ার্টার পর্যন্ত সে কিন্তু অফিসিয়ালি তার ডিভিডেন্ড পে করে নাই, যদিও ডিসেম্বর কোয়ার্টারের পরে সে ডিভিডেন্ড পে করে দিয়েছে। সো এইখানে ডিভিডেন্ড পে করলে তার টোটাল লায়াবিলিটিস কমে আসবে। এখানে ডিভিডেন্ড পেয়েবলসটা একটু বেশি রয়েছে বলে তার টোটাল লায়াবিলিটিস বেশি দেখাচ্ছে। আর আমরা যদি এই কোম্পানিটার টোটাল ইকুইটি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এদের কিন্তু ইকুইটি একটা ক্রমবর্ধমান হারে বাড়তেছে। সো তার ওভারঅল ব্যালেন্স শিটের ডেটা দেখে আমাদের কাছে ভালোই মনে হচ্ছে। আমরা থার্ড কোয়ার্টারে এই যে টোটাল লায়াবিলিটিস এটাকে হয়তো কম দেখতে পাবো, কারণ ততদিনে সে তার টোটাল ডিভিডেন্ডস পেয়েবল অফিসিয়ালি পে করে দেবে, সেক্ষেত্রে কিন্তু এই লায়াবিলিটিসটা কমে আসবে। সো ওভারঅল কিন্তু তার ডেটাটা, এই যে ব্যালেন্স শিটের ডেটাটা আমাদের কাছে ভালোই মনে হচ্ছে। এরপর যে আমরা এই কোম্পানিটার কোয়ার্টারলি আর্নিংস ডেটা দেখবো। সো কোয়ার্টারলি আর্নিংস ডেটার মধ্যে প্রথমে যদি আমরা এই কোয়ার্টারের বা লাস্ট যে ডিসেম্বর কোয়ার্টার, সো ডিসেম্বর কোয়ার্টারের ডেটা যদি দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রেভিনিউ গ্রোথ ছিল 7.84%, যেটা কিন্তু আগের বছরের ডিসেম্বর কোয়ার্টারের তুলনায় তার রেভিনিউ গ্রোথ ছিল 7.84% এবং অপারেটিং প্রফিট গ্রোথ ছিল 7.70%।
তো আমি এখানে একটু ছোট করে বলি, আমরা আগের ভিডিওগুলোতে এইখানে সবগুলো নাম্বার বলতাম, বাট এখন থেকে আমরা ভিডিওর লেন্থটা একটু কমিয়ে আনার জন্য এই নাম্বারগুলো বলতেছি না। আমরা মেইনলি আসলে চেঞ্জেস যেই নাম্বারটা সেটাই হয়তো বলবো, বা সেটা নিয়ে আমরা মেইনলি ডিসকাস করব। যাই হোক, আমরা যদি তাদের নেট প্রফিট গ্রোথ দেখি, নেট প্রফিট গ্রোথে আমরা দেখতে পাচ্ছি 25.89%, তার আগের বছরের ডিসেম্বর কোয়ার্টারের তুলনায়। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেভিনিউ এবং অপারেটিং প্রফিট গ্রোথের তুলনায় নেট প্রফিট গ্রোথটা অনেক বেশি বেড়ে গিয়েছে। এটা কেন বেড়েছে সেই ব্যাপারে আমরা একটু পরে আসছি। আর আমরা যদি তার অপারেটিং প্রফিট মার্জিন দেখি, সো এই কোম্পানিটার অপারেটিং প্রফিট মার্জিন রয়েছে 25.82% এবং নেট প্রফিট মার্জিন 33.06%। আর আমরা যদি 6 মাসের ডেটাটা দেখি, 6 মাসের ডেটা দেখলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেভিনিউ গ্রোথ ছিল 2% আর অপারেটিং প্রফিট গ্রোথ -4.41% 6 মাসে, এবং নেট প্রফিট গ্রোথ 12.89%। সো এই যে 6 মাসের ডেটাতে কিন্তু তার রেভিনিউ গ্রোথে বেশ একটা ডাউনফল আছে, এবং এইখানে লাস্ট কোয়ার্টারে কিন্তু রেভিনিউ গ্রোথটা 7.84% থাকার কারণে তার আগের বা প্রথম যে কোয়ার্টারটা জুলাই টু সেপ্টেম্বর কোয়ার্টার, ওই কোয়ার্টারে কিন্তু তার রেভিনিউ ডিক্লাইন করেছিল। বাট এই যে আমাদের সেপ্টেম্বরের পর থেকে ডিসেম্বর পর্যন্ত যে কোয়ার্টারটা, সেই কোয়ার্টারে কিন্তু এটা পুষিয়ে দিয়েছে এবং রেভিনিউ গ্রোথটা কিন্তু আবার পজিটিভ নাম্বারে চলে এসেছে। বাট অপারেটিং প্রফিট গ্রোথটা এখনো নেগেটিভ নাম্বারে রয়ে গিয়েছে। একই সাথে সে কিন্তু এই যে অপারেটিং প্রফিট গ্রোথের নেগেটিভ নাম্বারটার পরেও এইখানে নেট প্রফিট গ্রোথে পজিটিভ একটা নাম্বার নিয়ে আসতে পেরেছে, যেটা কিন্তু এইখানের এই নাম্বারটার কল্যাণে, মানে নেট প্রফিট গ্রোথ যেই লাস্ট কোয়ার্টারে 25.89% হয়েছে সেটার কল্যাণেই কিন্তু এটা সম্ভব হয়েছে। আর আমরা যদি তার অপারেটিং প্রফিট মার্জিনটা দেখি এবং নেট প্রফিট মার্জিন দেখি, সেটা দেখতে পাচ্ছি অপারেটিং প্রফিট মার্জিন 27.25%, নেট প্রফিট মার্জিন 33.66%। যাই হোক, আমরা এবার তার যে নেট প্রফিটের গ্রোথটা, এইখানে আমরা অপারেটিং প্রফিটের গ্রোথ 7% পাওয়ার পরেও কিভাবে নেট প্রফিটের গ্রোথটা 25% হয়ে গিয়েছে, এবং এইখানে -4% পাওয়ার পরেও কিভাবে নেট প্রফিটের গ্রোথটা 12.89 বা অলমোস্ট 13% হয়ে গিয়েছে, সেটা একটু দেখব। তো সেটা দেখতে গিয়ে আমরা দেখলাম যে তাদের ইনভেস্টমেন্ট থেকে বেশ কিছু আর্নিংস হয়েছে, এবং সেই ইনভেস্টমেন্টসের আর্নিংসগুলো যদি আমরা একটা ব্রেকডাউন দেখি, আমরা দেখতে পাচ্ছি যে গত বছরের 6 মাসের তুলনায় এখানে টোটাল 6 মাসের ডেটা দেয়া আছে, দ্যাট মিনস জুলাই টু ডিসেম্বরের ডেটা। তো গত বছরের 6 মাসের তুলনায় তাদের কিন্তু ডিপোজিট থেকে ইন্টারেস্টের আর্নিংসটা বেশি এসেছে এই বছর, এবং একই সাথে তাদের যে শর্ট নোটিসের ডিপোজিট সেটার থেকেও কিন্তু আর্নিংস বেশি এসেছে। আর এইখানে জিরো কুপন বন্ডের আর্নিংসটা কিছুটা কম এসেছে। সবচেয়ে বেশি যে নাম্বারটা আমাদের কাছে মনে হয়েছে চেঞ্জ ওয়াইজ, সেটা ছিল আমাদের কাছে ইন্টারেস্ট ফ্রম সাবঅর্ডিনেট বন্ডস। তো এখানে আগের বছরের চাইতে কিন্তু প্রায় 100 মিলিয়ন বা 10 কোটির মতো বেশি বেড়েছে, কিন্তু বা 13 কোটির মতো বেশি বেড়েছে। সো তাদের যে ইন্টারেস্ট ফ্রম সাবঅর্ডিনেট বন্ডস, এটা থেকে তাদের 13 কোটি টাকা আর্নিংস বেড়েছে। আর ডিভিডেন্ড ইনকামও যদি দেখি, সেইখানেও কিন্তু আমরা একটা ইনক্রিজ দেখতে পাচ্ছি, যে তার কিন্তু আগের বছরের 6 মাসের তুলনায় এই বছরের 6 মাসের ডিভিডেন্ড ইনকাম অনেকটাই বেড়েছে, এবং তার যে মার্কেটেবল শেয়ারস বা সিকিউরিটিজ রয়েছে, এইখান থেকে যে রিয়েলাইজড আর্নিংস সেটাও কিন্তু অনেকটাই বেড়েছে। এবং সে অনেকটা বলতে কিন্তু এইখান থেকে আগের বছরের তুলনায় 9 কোটি বা তার চাইতেও বেশি অ্যামাউন্ট বেড়েছে। সো বোঝাই যাচ্ছে যে এই সব কিছু মিলিয়ে তার যেই কনসলিডেটেড ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট, এটা কিন্তু বেশ হাই একটা নাম্বার ছিল, এবং এটাই কিন্তু তার যে নেট প্রফিটের গ্রোথ বা নেট প্রফিটের যেই চেঞ্জ, এটাতে কিন্তু একটা ভালো চেঞ্জ এনে দিয়েছে, বা অপারেটিং প্রফিট মার্জিনকেও সে সাপ্রেস করতে পেরেছে। যাই হোক, এই পর্যায়ে আমরা 6 মাসের ডেটাকে ইউজ করে তার অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটাটা একটু দেখবো। অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটা যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানুয়ালাইজড আর্নিং 28.64 টাকা, মানে 28 টাকা 67 পয়সা। আর 5 বছরের রেভিনিউ সিএজিআর যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু তার 5 বছরে, গত 5 বছর ইয়ার অন ইয়ার অ্যাভারেজ রেভিনিউ সিএজিআর ছিল 10.46%, এবং 10 বছরের রেভিনিউ সিএজিআর 9.59%। সো এখানে কিন্তু ডাবল ডিজিটের একটা নাম্বার চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি, এটা বেশ ভালো একটা ব্যাপার। এই বছর বা এখন পর্যন্ত আমরা যে ডেটাটা দেখেছি, সেখানে রেভিনিউ গ্রোথটা একটু কমে গেলেও তার কিন্তু আগের বছর বা অন্যান্য বছর কিন্তু রেভিনিউ গ্রোথটা বেশ ভালো। তো আমরা আশা করব যে এই বছরের বাকি যে 2টা কোয়ার্টার আছে, সেখানে কিন্তু সে এই রেভিনিউ গ্রোথটাকে আগের মতো করেই বা 10%-এ আবার চলে আসবে, এমনটাই আমাদের আশা থাকবে। আর আমরা যদি স্টকটা নেট প্রফিটের সিএজিআর দেখি, নেট প্রফিটের সিএজিআর-এ দেখতে পাচ্ছি তাদের নেট প্রফিট সিএজিআর 13.71%, 5 বছরের নেট প্রফিট সিএজিআর, এবং 10 বছরের নেট প্রফিট সিএজিআর
CAGR 11.94%। তো এইখানেও দেখা যাচ্ছে যে রেভিনিউর চাইতে তাদের নেট প্রফিটের CAGR বেশ ভালো। আর অপারেটিং প্রফিট মার্জিন আর নেট প্রফিট মার্জিনের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই, কারণ এটা যেহেতু আমরা 6 মাসের ডেটাকে অ্যানুয়ালাইজ করেছি, সো ওই ডেটাটাই এখানে এসেছে। আমরা যদি এই কোম্পানিটার রেভিনিউ ভার্সেস কস্ট অফ গুডস সোল্ডটা দেখি, সো এইখানেও কিন্তু আসলে অ্যানুয়ালাইজ ডেটা আমরা ইউজ করেছি। সো আমরা দেখতেই পাচ্ছি যে তাদের রেভিনিউ একদম স্টেডি একটা অ্যামাউন্টে, আর তাদের যে কস্ট অফ গুডস সোল্ড সেটাও রেভিনিউর অনেকটা আনুপাতিক হারেই বাড়তেছে, বাট রেভিনিউ গ্রোথের চাইতে কস্ট অফ গুডস সোল্ডের গ্রোথটা একটু কম আছে, যেটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার বা মোটামুটি ভালো একটা ব্যাপার। কারণ আমরা জানি যে ওষুধের জন্য যে কাঁচামাল, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্টস বা এপিআই কিন্তু আসলে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। একই সাথে বাংলাদেশের যেহেতু আসলে ডলার প্রাইসে বেশ খানিকটা বা অনেকটাই যেহেতু টাকা ডিভ্যালুড হয়েছে, সো এইখানে কিন্তু এই ডিভ্যালুড হওয়ার পরেও তারা যে তাদের কস্ট অফ গুডস সোল্ডটাকে কন্ট্রোল করতে পারতেছে, এটা বেশ ভালো একটা ব্যাপার। আর আমরা যদি এই কোম্পানিটার নেট প্রফিট মার্জিন দেখি, নেট প্রফিট মার্জিনে কিন্তু আমরা খুব একটা চেঞ্জ দেখতে পাচ্ছি না। তাদের নেট প্রফিট মার্জিন কিন্তু 30%-এর আশেপাশেই ঘুরতেছে। তো 30% অবশ্যই ভালো একটা ব্যাপার। যে কোনো কোম্পানি 30% নেট প্রফিট মার্জিন রাখতে পারা মানে আসলে বোঝাই যায় যে তার একটা ভালো কম্পিটিটিভ মোডস রয়েছে। বাট আমরা আশা করব বাংলাদেশের ইকোনমিক্যাল কন্ডিশন স্টেবল হলে তারা তাদের নেট প্রফিট মার্জিনটাকে আরেকটু ইনক্রিজ করতে পারবে। তো এখন আমরা এই কোম্পানির কিছু রেশিওস ডেটা দেখবো। সো রেশিওস ডেটার মধ্যে প্রথমেই যদি আসি আমরা অ্যাসেট টার্নওভার রেশিও, অ্যাসেট টার্নওভার রেশিও এই কোম্পানির জন্য আমরা পাচ্ছি 0.5x। তার মানে তার যে অ্যাসেট রয়েছে তার হাফ পরিমাণ এই কোম্পানিটা টার্নওভার জেনারেট করতে পারতেছে। এই নাম্বারটা কিন্তু আগে আরো বেশ হাই ছিল, বাট এই কোম্পানিটা তার যে রিটেন্ড আর্নিং সেটাকে রেখে রেখে সে কিন্তু তার অ্যাসেটস এর পরিমাণ বাড়াচ্ছে, সেই হিসাবে কিন্তু টার্নওভার ওই তুলনায় বাড়তেছে না। এটা কিন্তু আসলে খুব একটা পজিটিভ বলবো না, যেটার ফলাফল কিন্তু এখানে আমরা আরওই তে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার আরওই এবং আমার ধারণা আরওএ তেও সেম ইস্যুই হবে, যে আরওএ এবং আরওই কিন্তু কমতেছে। তো এটা কিন্তু আসলে প্রেফারেবল না। এই কোম্পানি যদি তারা মনে করে যে তাদের রিটেন আর্নিংস রাখা উচিত, সেটাকে কিন্তু তাদের বিজনেসে ইনভেস্ট করতে হবে। কারণ এফডিআর বা অন্যান্য অ্যাসেটস ক্লাসে রেখে ইনভেস্ট করতে হলে সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল ইনভেস্টররাই করতে পারে। যাই হোক, আমরা যদি এই কোম্পানিটার ইনভেন্টরি টার্নওভার রেশিও দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এদের 2.8x ইনভেন্টরি টার্নওভার রেশিও রয়েছে। দ্যাট মিনস তাদের যে ইনভেন্টরি ছিল বা আছে বর্তমানে, এটা 2.8x তারা টার্নওভার জেনারেট করেছে। আর আমরা যদি এই কোম্পানিটার রিসিভেবলস টার্নওভার রেশিও দেখি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 16.2x। বোঝাই যাচ্ছে যে তার রিসিভেবলসে কম টাকা রয়েছে টার্নওভারের তুলনায়, এটা অবশ্যই ভালো একটা ব্যাপার। আর ডেট রেশিও যদি দেখি আমরা, সো ডেট রেশিওতে দেখতে পাচ্ছি 0.07x। দ্যাট মিনস কিন্তু অলমোস্ট জিরো ডেট একটা কোম্পানি। ডেট টু ইকুইটি রেশিওতেও সেম অলমোস্ট জিরো ডেট একটা কোম্পানি। এটা বেশ ভালো একটা ব্যাপার যে এই কোম্পানিটা তেমন একটা ডেট নাই। এখানে কিন্তু কিছুটা ডেট আমরা দেখতে পাচ্ছি যেটাও কিন্তু আসলে কমতেছে, এবং এই ডেটটা বলে রাখতেছি যে এই ডেটটা নেওয়া হয়েছিল তার যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া, সেই স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়া করার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কেনিয়া ব্রাঞ্চ থেকে নেওয়া হয়েছিল। সো এটা সে আস্তে আস্তে পে করে দিচ্ছে, এবং তার ডেট টু ইকুইটি রেশিও বা ডেটের পরিমাণটাও কিন্তু কমতেছে। তো আমরা যদি তাদের ডেট কভারেজ রেশিও দেখি, ডেট কভারেজ রেশিও দেখতে পাচ্ছি 80.79 বা অলমোস্ট 81। সো এইখানে এই জিনিসটা মিন করে যে প্রতি 81 টাকা অপারেটিং প্রফিটের এগেইনস্টে তাকে 1 টাকা ইন্টারেস্ট পে করতে হচ্ছে। সো এটা বেশ ভালো একটা ব্যাপার। আমরা যদি এই কোম্পানিটার ক্যাপেক্স টু রেভিনিউ দেখি, সো এরা তাদের রেভিনিউ 9.19% ক্যাপেক্সে খরচ করতেছে। এটা বেশ ভালো একটা ব্যাপার, অনেক বেশি তারা খরচ করতেছে না। এবং আমরা যদি এদের ক্যাপেক্স টু নেট প্রফিট দেখি, সেটা 27.32%। দ্যাট মিনস তারা তাদের নেট প্রফিটের 27.32% ক্যাপেক্সে খরচ করতেছে। সো স্কয়ার ফার্মাসিউটিক্যালসের জন্য এটা ভালো একটা ব্যাপার। আমরাও কিন্তু তাদের কাছ থেকে এটাই আশা করি যে রিটেন্ড আর্নিংস তারা অন্যান্য অ্যাসেট ক্লাসে, যেটা হয়তো বর্তমান সময়ের জন্য ঠিক আছে, এখন যেহেতু ইন্টারেস্ট রেট অনেক হাই, সেক্ষেত্রে তারা হয়তো কিছুটা এফডিআর বা ডিপোজিট করে রাখতে পারে। বাট সব সময় এই প্র্যাকটিসটা তার কাছ থেকে আমরা আশা করব না। আমরা আশা করব যে সে তার রিটেন্ড আর্নিংসকে ক্যাপেক্সে খরচ করবে। যাই হোক, আমরা যদি এই স্টকটার আরওএ দেখি, আরওএ দেখতে পাচ্ছি 17.44%, আরওই 19.68% এবং আরওসিই 17.45%, আরওআইসি 19.51%। সো তার আরওএ, আরওই, আরওসি বা আরওআইসি গুলাই মোটামুটি ভালো আছে, সবগুলাই কিন্তু 17 to
20 বা 19% এর মতো। এখানে আসলে ট্রেজারি বন্ডের ইল্ড যেহেতু 13% পর্যন্ত পাওয়া যাচ্ছে, সে কিন্তু ট্রেজারি বন্ডের ইল্ডের চাইতে বেটার রিটার্ন জেনারেট করতে পারতেছে, এটা অবশ্যই ভালো একটা ব্যাপার। বাট এই কোম্পানিটা যদি তার অ্যাসেটকে জমিয়ে না রেখে সেটাকে যদি সে ডিভিডেন্ড আকারে পে করে দিত বা তার কোম্পানিতে রিইনভেস্ট করতো, সেক্ষেত্রে কিন্তু সে হয়তো তার নাম্বারটাকে আরো বেটার করতে পারতো, এবং আমরা আশা করব সামনের দিনগুলোতে এই কোম্পানির ম্যানেজমেন্ট সেই কাজটাই করবে। যাই হোক, আমরা এই কোম্পানিটার যদি ক্যাশ ফ্লো অ্যানালাইসিস দেখি, ক্যাশ ফ্লো অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি এদের ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল 49.5x, দ্যাট মিনস তার যে ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার রয়েছে সেটার 49.5x দামে সে মার্কেটে বর্তমানে ট্রেড হচ্ছে। এবং এর ডিভিডেন্ড পে আউট রেশিও, সে যেহেতু আসলে ডিসেম্বর কোয়ার্টার পর্যন্ত ডিভিডেন্ড পে করে নাই, সো ডিভিডেন্ড পে আউট রেশিও খুব কম আছে। সেম কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো পে আউট রেশিও, এইটার বা এই নাম্বারগুলো চেঞ্জ হয়তো আমরা দেখতে পাবো থার্ড কোয়ার্টারে গিয়ে। আর আমরা যদি 5 বছরের ডিভিডেন্ড সিজিআর দেখি, এখানে আসলে ডিভিডেন্ড কম পে করার কারণে এই নাম্বারটা আমরা এনাফ বা পারফেক্ট নাম্বারটা দেখতে পাচ্ছি না, এটা আমরা থার্ড কোয়ার্টারের পরে দেখবো। বাট 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিজিআর যদি দেখি, 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিজিআর কিন্তু তার কমেছে ইয়ার অন ইয়ার 15% করে কমেছে, আর এদিকে 10 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিজিআর 6% করে ইয়ার অন ইয়ার কমেছে। আমরা যদি এই কোম্পানিটা ডিভিডেন্ড পেড অ্যামাউন্টটা দেখি, জাস্ট এই বছরটা বা এই ক্যান্ডেলটা বাদ দিয়ে, এটা হয়তো আমরা থার্ড কোয়ার্টারে দেখতে পাবো। সো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু ডিভিডেন্ড পেড অ্যামাউন্ট খুব ভালোভাবে বাড়তেছে। বাট এই যে গত বছরের তুলনায় কিন্তু জুন 24-এ একটু কমই বেড়েছে, বা এইখানে যে গ্রোথ রেটটা ছিল সেম রেটে কিন্তু বাড়ে নাই। ডিসেম্বর 2024 বা জুন 2025-এর জন্য কিন্তু সেমটাই হবে, কারণ এই বছরের চাইতে এই বছরটায় অল্প কিছু বেশি ডিভিডেন্ড পে করেছে। বাট আমরা আশা করব যে ফাইন্যান্সিয়ালি যে একটা বাজে কন্ডিশন চলতেছে বাংলাদেশের ইকোনমিতে, সেটা কেটে গেলে এই কোম্পানিটা আবার আগের মতো করে বেশি বেশি ডিভিডেন্ড পে করা শুরু করবে। আর ডিভিডেন্ড পে আউট রেশিও যদি দেখি, সেই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এক সময় 18% ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করতো, দেন 46% পর্যন্ত হাই ক্রিয়েট করে তারা, এবং লাস্ট ইয়ারে তারা 44.14% ডিভিডেন্ড পে আউট রেশিও মেনটেন করেছে। আর আমরা যদি এই কোম্পানিটা ফ্রি ক্যাশ ফ্লো ভার্সেস ডিভিডেন্ড পেড দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এরা প্রতি বছরই ফ্রি ক্যাশ জেনারেট করতে পারতেছে, এদের কখনো নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লো বা নেগেটিভ ফ্রি ক্যাশ জেনারেশন ছিল না। দেন তারা এই বছর কিন্তু এই যে জুন 2023 এই বছরে তারা ফ্রি ক্যাশ ফ্লোর চাইতে বেশি ডিভিডেন্ড পে করেছিল, বাট প্রতি বছরই কিন্তু তাদের যেই ডিভিডেন্ড পেড অ্যামাউন্ট সেটাকে কিন্তু তাদের ফ্রি ক্যাশ ফ্লো কভার করেছিল। যাই হোক, এই পর্যায়ে আমরা কয়েকটা ভ্যালুয়েশন মেথডে এই স্টকটার কিছু ভ্যালুয়েশন দেখে নেব। সো শুরুতে যদি আসি আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, সো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আসলে এই কোম্পানিটা যেহেতু এখনো তাদের ডিভিডেন্ড পে করে নাই বা ডিভিডেন্ড পেড অ্যামাউন্ট যেহেতু এখন আমরা পাই নাই, সো আসলে এই স্টকটাকে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে এখনই আমরা ভ্যালুয়েশন করতে পারতেছি না, যেটা হয়তো আমরা কোয়ার্টার 3-তে করতে পারবো। যাই হোক, আমরা যদি ডিসিএফ বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডে এই স্টকটার ভ্যালুয়েশন করি বা দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথ এভারেজ গ্রোথ রেট কিন্তু 11.15% এবং পারপেচুয়াল গ্রোথ রেট 3% ধরেছি আমরা, আর ডিসকাউন্ট রেট ধরেছি 11.95%, যেটা বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। তো এইখানে এই স্টকটার যেহেতু অ্যাভারেজ গ্রোথ রেট 11.15%, আর এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তার বেশ কিছু গ্রোথ রেটে কিন্তু নেগেটিভ নাম্বার রয়েছে, কারণ এই যে এই বছরগুলোতে কিন্তু আগের বছরের চাইতে কমেছে তার ফ্রি ক্যাশ ফ্লো। সো আমরা তারপরেও কিন্তু এই ওভারঅল যেখানে অ্যাভারেজ গ্রোথ রেট, সো এই অ্যাভারেজ গ্রোথ রেটটাই আমরা যদি ধরি, সেক্ষেত্রে আমরা নিচ্ছি 11%। সো অ্যাভারেজ গ্রোথ রেটটা 11% ধরলে আমরা পাচ্ছি এই স্টকটার বা এই কোম্পানিটার জন্য ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 222.24 টাকা, যেটা বর্তমানে তার কারেন্ট প্রাইসের চাইতে 2.89% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এবং আমরা আরো একটা ভ্যালুয়েশন মেথডে এই স্টকটার ভ্যালুয়েশন করব, সেটা রিসিডুয়াল ইনকাম মডেল। সো রিসিডুয়াল ইনকাম মডেলে আমরা এখানে তার জন্য অ্যাভারেজ গ্রোথ রেট পাচ্ছি, গত 10 বছরে অ্যাভারেজ ইকুইটি গ্রোথ রেট পাচ্ছি 13.85%, এবং 10 বছরের অ্যাভারেজ নেট প্রফিট আফটার ট্যাক্স গ্রোথ রেট পাচ্ছি 12.08%। এইখানেও আমরা পারপেচুয়াল গ্রোথ রেট বা টার্মিনাল গ্রোথ রেট ধরেছি 3% এবং ডিসকাউন্ট রেট ধরেছি 11.95%, যেটা কিন্তু 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। যাই হোক, আমরা এই কোম্পানিটার জন্য নেট প্রফিটের গ্রোথ রেট
ডিটারমাইন করব। সো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 5 ইয়ার্স কিন্তু অলমোস্ট 10% প্লাস করেছিল, বাট এই বছর তার কিন্তু গ্রোথ রেট আরো ভালো আসবে বা সামনের বছরগুলোতে আরো ভালো আসবে সেরকমটা আমার এক্সপেকটেশন রয়েছে। সেটা কেন, এটা জাস্ট আপনাদেরকে একটু ছোট একটা জিনিস দেখাই। সেটা হলো এইটা বা এই জিনিসটা হলো এই কোম্পানিটার স্টক মার্কেটে বা মার্কেটেবল সিকিউরিটিজে কিছু ইনভেস্টমেন্ট রয়েছে এবং সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা কত। আমরা যদি কস্ট অ্যামাউন্ট দেখাই, কস্ট অ্যামাউন্টে দেখতে পাবেন সেটা কিন্তু 1,000 কোটি টাকার। এবং 1,000 কোটি টাকা আপনাকে আমি বলতে পারি যে বাংলাদেশে যতগুলা মিউচুয়াল ফান্ড রয়েছে একটা মাত্র মিউচুয়াল ফান্ড ছাড়া আর কারো কিন্তু 1,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট নাই স্টক মার্কেটে। সো বাংলাদেশের যে কোনো মিউচুয়াল ফান্ডের চেয়ে স্কয়ার ফার্মার কিন্তু বেশি ইনভেস্ট করা আছে। শুধুমাত্র একটা মিউচুয়াল ফান্ড বা আইসিবির বাংলাদেশ মিউচুয়াল ফান্ডের কিন্তু 1400 কোটি টাকার মতো ইনভেস্ট করা আছে স্টক মার্কেটে। সো ওই একটা মিউচুয়াল ফান্ড ছাড়া আর কারো কিন্তু 1,000 কোটি টাকার স্টক মার্কেট ইনভেস্টমেন্ট নাই। এবং আপনাকে আরেকটা জিনিস দেখাই, এই যে লাল যে ডেটাটা এটা কিন্তু এই বছরের জুলাই থেকে বা 2024-এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ডেটা, আর নীলটা 2023-এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ডেটা। সেখানে দেখেন এটা কিন্তু তার উপরের যে প্রাইসটা বা উপরের যেই নাম্বারসগুলো এটা কিন্তু তার কস্টিং ভ্যালু বা কস্টিং প্রাইস, আর নিচের যে প্রাইসটা বা নাম্বারগুলো এটা কিন্তু তার মার্কেট ভ্যালু। তো যেটা আপনাদেরকে মেইন একটা জিনিস দেখাতে চাচ্ছি সেটা হলো জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024-এর যে ডেটাটা। সো এখানে কিন্তু তার কস্টিং ভ্যালু যে স্টকগুলা সোল্ড ডিউরিং দ্য পিরিয়ড অর ইয়ার, সো যে স্টকগুলা সে এই পিরিয়ডে সেল করেছে বা এই যে হাফ ইয়ারলি স্টেটমেন্টে সেল করেছে সেটার কস্টিং প্রাইস তার কত ছিল, 117 মিলিয়ন টাকা। আর এটা সোল্ড ডিউরিং দ্য পিরিয়ড অর ইয়ার, এটার কিন্তু এটা ছিল কস্টিং প্রাইস, আর এটা হলো মার্কেট ভ্যালু বা যেই ভ্যালুতে সে সেল করেছে। সেইটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে 210 মিলিয়ন, প্রায় ডাবল দামে বা 100% প্রফিট অথবা 90%-এর মতো প্রফিটে কিন্তু সে সেল করেছে। তো এটার থেকে কিন্তু বা এই যে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট এইখান থেকে কিন্তু তার 2025 এবং 26 সালে বেশ ভালো একটা আর্নিংস আসবে। কারণ কি, কারণ যারা আমাদের চ্যানেলে আছেন অলরেডি কানেক্টেড আছেন, আমাদের আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমাদের কিন্তু একটা প্রেডিকশন আছে যে 2025 সালে এবং 26 সালে স্টক মার্কেট বেশ ভালো করবে, আনলেস গ্লোবালি বা বাংলাদেশে যদি বাজে কোনো পরিস্থিতি না আসে। তো সেক্ষেত্রে কিন্তু স্টক মার্কেট যদি ভালো করে এবং এরা যে ভালো স্টকে ইনভেস্ট করে রাখছে সেটা বোঝার উপায় কি, সেটা বোঝার প্রথম উপায় হলো 117 মিলিয়ন বা 11.7 কোটি টাকার একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে 21 কোটি টাকা। সো এই যে এখানে তারা প্রায় ডাবল করেছে, এটা একটা প্রমাণ। এবং একই সাথে আরেকটা জিনিস দেখেন যে তাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত, টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 1,000 কোটি টাকা, বাট সেটার বর্তমানে মার্কেট ভ্যালু 983 কোটি টাকা। যেখানে কিন্তু স্টক মার্কেটে ইনভেস্ট করে অনেকেরই 30% বা ওইরকম অনেক অ্যামাউন্টে কিন্তু নাই, সেইখানে কিন্তু এদের আসলে খুব বেশি যে নাই এরকমটা কিন্তু বলা যাবে না। তাদের নিয়ারলি আসলে 1.7%-এর মতো তাদের মার্কেট ভ্যালু চাইতে কম আছে। সো এটা আমরা আশা করতেছি 25 সালে বা 26 সালে যদি স্টক মার্কেটে একটা বুল রান আসে সেক্ষেত্রে তারা কিন্তু অনেক ভালো প্রফিট এখান থেকে মেক করবে, এরকমটাই আমাদের এক্সপেকটেশন। যাই হোক, আমরা যদি আবার আমাদের কনটেক্সটে ফিরে আসি, তো এখানে কিন্তু আমরা আশা করতেছি যে তার নেট প্রফিটের গ্রোথ রেটটা অনেক ভালো আসবে সামনের বছরগুলোতে। সো সেই হিসাবে আমরা যদি প্রথমে আপাতত 10% যদি ধরি, প্রিভিয়াসলি 12% ছিল, আমরা ভালো আসবে বলতেছি, তারপরেও যদি 10% ধরি এবং ইকুইটি গ্রোথ রেট যেটা ছিল 13.85% এবং রিসেন্ট ইয়ারগুলোতে আমরা যদি কারেন্ট ইয়ারটাও ধরি বা কারেন্ট ইয়ারটা যদি বাদ দেই, আমরা দেখতে পাচ্ছি যে 9-এর আশেপাশে রিসেন্ট 2টা ইয়ারে এসেছে। সো আমরা এটাকে একটা কাজ করি যে এইটাকে আমরা 9 ধরি অ্যাভারেজ, এই যে 5 বছরের মধ্যে কারেন্ট ইয়ারটা বাদ দিলে যে লোয়েস্ট নাম্বারটা সেটা কিন্তু 9। সো আমরা 9-এ নিলাম। আমরা যদি 9 নেই সেক্ষেত্রে কিন্তু আমরা ভ্যালুয়েশন পাচ্ছি 534 টাকা এই স্টকটার জন্য, এবং যেটা কিন্তু তার বর্তমান প্রাইস অনুসারে 147% আন্ডার ভ্যালুড রয়েছে। তো বোঝা যাচ্ছে যে রিসিডুয়াল ইনকাম মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন অনেক বেশি আসতেছে। আর আমরা এইখানে নেট প্রফিটের গ্রোথ রেট কিন্তু অনেক কমিয়ে ধরেছি, আমরা আরেকটু কমিয়ে ধরবো, সেটাকে আমরা ধরবো এই যে 12%-এর অর্ধেক 6% করে। তো 6%ও যদি ধরি সেই ক্ষেত্রেও কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে 425 টাকা, যেটা কিন্তু বর্তমান মার্কেট ভ্যালু চাইতে 96% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো বুঝতেই পারতেছেন যে অনেক আন্ডার ভ্যালুড অবস্থায় স্কয়ার ফার্মা রয়েছে বা স্কয়ার ফার্মাকে অনেক আন্ডার ভ্যালুড অবস্থায় কেনা যাচ্ছে, এবং আমার ধারণা যে নেক্সট 5 বা 10 ইয়ার্সে অ্যাভারেজ কিন্তু 6%-এর চাইতে বেশি গ্রোথ হয়তো আমরা পাবো।
যাই হোক, আমরা যে দুইটা ভ্যালুয়েশন মডেলে এই কোম্পানিটার ভ্যালুয়েশন করেছি সেইটার একটা সামারি যদি আমরা দেখি, সামারি দেখলে আমরা দেখতে পাচ্ছি ডিসিএফ মডেলে আমরা পেয়েছিলাম 222 টাকা এবং রিসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি 425 টাকা, যেটার অ্যাভারেজ করলে দাঁড়ায় 323 টাকা 71 পয়সা, এবং সেটাও কিন্তু 49.87% আন্ডার ভ্যালুড রয়েছে বর্তমান প্রাইসের চাইতে। যাই হোক, আমরা এইখানে ভ্যালুয়েশন দেখলাম, এখন আমরা টেকনিক্যাল চার্টে এই স্টকটার পজিশনটা একটু দেখে নেব। সো এটা স্কোয়ার ফার্মার একটা চার্ট, আর আমরা এটাকে দীর্ঘায়িত না করার লক্ষ্যে আগে থেকেই কিছু লেভেল আমরা ড্র করে রেখেছি এবং এখানে আমরা উইকলি ভিউতে আছি। তো এইখানে দেখতে পাচ্ছি যে এই স্টকটার জন্য সবচেয়ে বড় একটা সাপোর্ট জোন বর্তমানে 200 টাকা থেকে 180 টাকা লেভেলে, বাট এটা যদি আসলে ইনভেস্টমেন্টের জন্য নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এরও নিচে নেমে গেলে সেটাও আসলে এই স্টকটার জন্য বা সেই প্রাইসে নিলেও সেটা কিন্তু খুব খারাপ কিছু হবে না। আর এই স্টক টার জন্য একটা বড় রেজিস্ট্যান্স জোন হয়ে দাঁড়িয়েছে এই 240 থেকে 250 টাকার জোনটা। সো এই জোনটা যদি সে ক্রস করতে পারে সেই ক্ষেত্রে নেক্সট তার রেজিস্ট্যান্স জোন হিসাবে আমরা এইখানে আইডেন্টিফাই করেছি 280 টাকার লেভেলকে, 280 থেকে 290 টাকার লেভেল, দেন ফাইনালি তার জন্য 330 টাকা থেকে 340 টাকার লেভেলটা একটা ফাইনাল রেজিস্ট্যান্স জোন। তো আমরা যদি একদম কাছের রেজিস্ট্যান্স জোনটার থেকে বর্তমান প্রাইসের যদি আমরা পার্থক্য দেখি, তো তার যে বর্তমান প্রাইস রয়েছে সেইখান থেকে আমরা কারেন্ট লেভেলটা যদি ধরি, তো বর্তমান প্রাইস থেকে একদম ইমিডিয়েট যে লেভেলটা সেইখানে আমরা 13%-এর মতো একটা গ্যাপ পাচ্ছি এইখানে প্রফিট ক্যাপ। আর যদি সেকেন্ড লেভেলটা পর্যন্ত আমরা একটু ওয়েট করি সেই ক্ষেত্রে হয়তো আমরা 30%-এর মতো একটা প্রফিট টার্গেট পাচ্ছি, এবং আমরা যদি লাস্ট যেই ধাপটা বা লাস্ট যে টার্গেটটা সেটা পর্যন্ত ওয়েট করি তাহলে কিন্তু 52%-এর মতো আমরা পাচ্ছি। আর এখানে আরেকটা জিনিসও যদি বলি যে এইখানে কিন্তু আলটিমেট যে রেজিস্ট্যান্স সেটাও কিন্তু আসলে 329 টাকা বা 30 টাকা। সো আমাদের কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু অনেকটা এরকমই ছিল 323 টাকা। যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা কমেন্টে জানাবেন নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনারা আমাদের কাছ থেকে দেখতে চান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।